আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার বিষয়ে আইনি মতামত সহ আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছেন আইনমন্ত্রী। সরকার উৎখাতের লক্ষ্যে বিদেশে পাঠাতে চায় বিএনপি, দাবি শেখ সেলিমের। অসুস্থ বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আইন নয়, সরকারি প্রধান বাধা, অভিযোগ বিএনপি নেতাদের। প্রতিহিংসা থেকে আটকে রাখার অভিযোগ। ঝালকাঠিতে আগুনে পোড়া লঞ্চের মালিক হামজালাল শেখ কেরানীগঞ্জে গ্রেফতার। বরগুনায় ৩১ ও ঝালকাঠিতে ৪১ জন নিখোঁজের তথ্য জমা পড়েছে। কক্সবাজারে ধর্ষণের শিকার নারীর কাছে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করেছিল আশিক গ্যাং। চাঁদাবাজি, জবরদখল ও ব্ল্যাকমেইলই তাদের পেশা, জানিয়েছে র্যাব। বিপিএল প্লেয়ার ড্রাফটে পছন্দের ক্রিকেটারদের দলে নিল ৬ ফ্র্যাঞ্চাইজি। মাহমুদুল্লাহ, তামিম ও মাশরাফিকে নিয়ে বড় চমক ঢাকার। সাকিবের বরিশালে ক্রিস গেইল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের বিষয়ে মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সরকার উৎখাতের লক্ষ্যে বেগম জিয়াকে বিদেশে পাঠাতে চায় বিএনপি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বেগম খালেদা জিয়ার ভাইয়ের করা আবেদনের বিষয়ে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, পরে তা যাবে প্রধানমন্ত্রীর কাছে। তবে কি মতামত দিয়েছেন সেটি জানাননি আইনমন্ত্রী। আবারও বলেন, ৪০১ ধারা অনুযায়ী বেগম জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই। আপনারা জানেন যে এর আগেও যতবারই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটা গেছে। তো যেহেতু এটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটা যাবে, আমার যে মতামত সেটা আমি কিন্তু এখন আপনাদের কাছে বলতে পারবো না, কারণ এটার গোপনীয়তা রাখাটা আমি বাধ্য। তো সেই ক্ষেত্রে আমি মতামত দিয়ে দিয়েছি। এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। আমি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকেও জানিয়ে দিয়েছি যে এই ফাইলটা যাচ্ছে ওনার কাছে। আমার মনে হয় যে এই ফাইলটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তারপরে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি মামার বাড়ির আবদার। বেগম জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, এমন বক্তব্য চরম বিভ্রান্তিকর। দলটির কাজই মানুষকে ধোঁকা দেয়া বলে মন্তব্য তার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিদেশে যাবে চিকিৎসক, কিসের বিদেশে ষড়যন্ত্র করতে যাবে? ওই ওনার আর একটা স্ত্রী তারেক রহমান, সাজাপ্রাপ্ত আসামি, দেশে আসতে পারবে না কোনোদিন। সে ওইখানে বসে ষড়যন্ত্র করে। কিভাবে ওই আইএস এর সাথে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে কোনোভাবে যদি উৎখাত করা যায়, তাহলে আর তারা ক্ষমতা ছেড়ে দেয়। আর কোনোদিন বিএনপি ক্ষমতা আসতে পারবে না। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই সংলাপ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। জানান, সরকারের আশা বিএনপিও সংলাপে অংশ নেবে। রাজনীতিতে সংলাপ, আলোচনা ছাড়া গণতন্ত্র এগিয়ে যায় না বলে মন্তব্য তার। সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপে মন্ত্রী এসব কথা বলেন। তারা রাজনৈতিক রীতিনীতি, গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে না বিধায় এবং গণতন্ত্রকে নষ্ট করতে দিতে চায়, নস্যাৎ করতে চায় বিধায় তারা এই ধরনের অবান্তর কথা বলছেন, সংলাপ নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন। দেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই ইউনিয়ন পরিষদ নির্বাচনই এর প্রমাণ বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রীর পাঠানো সারসংক্ষেপ পেয়েছেন, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি বলেন, এটা দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা এখন তো দেখিনি উনি কি লিখছেন, কি নির্দেশনা দিয়েছেন, এটা দেখে তার পরবর্তী ব্যবস্থা নিব। আমাদের কাছে আজকে আমরা শেষ বেলা পেয়েছি, উনি কি উপদেশ দিয়েছেন সেটা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। বিনা অপরাধে শুধুমাত্র প্রতিহিংসা থেকে বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। অসুস্থ বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আইন নয়, সরকারি প্রধান বাধা বলেও মন্তব্য করেন তারা। আমি
যখন এটা জানতে পারি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর অনুমতি দেওয়ার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আলোচনা সভা থেকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন বিএনপি নেতারা। বেশ কিছু সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে মুক্তি দিয়ে গোপনে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। তারা বাতাস খেয়ে বেড়াচ্ছে। আমার নেত্রী নির্দোষ, বিনা অপরাধে তাকে কারান্তরীণ করা হয়েছে শুধুমাত্র হিংসাত্মক প্রতিহিংসাপরায়ণ মনোভাব নিয়ে তারা নেত্রীকে আটকে রেখেছে। অপর এক আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন মানবাধিকার লঙ্ঘন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে ক্ষমতাসীনরা। কথা বলেন বেগম জিয়ার অসুস্থতা নিয়েও। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইনের বিষয়ে এই সেই। আমি মনে করি যে বেগম খালেদা জিয়া বিদেশে গিয়া চিকিৎসা নেওয়ার, আধুনিক অ্যাডভান্স চিকিৎসা নেওয়ার পথে বাধা হচ্ছে একমাত্র সরকার, আইন নয়। কেন যে আইনে ৪০১ ধারায় যে বিধিতে বেগম খালেদা জিয়া আজকে যে অবস্থায় আছেন, সেখানে লেখা আছে সরকার ইচ্ছা করলে সাময়িক এই সাগাজা মওকুফ করতে পারে শর্তসহ অথবা শর্তহীন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। নির্বাচন কমিশন গঠন বিষয়ে আজ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন ও খেলাফত মজলিস। বিকেলে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজি ভান্ডারীর নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয়। তাদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনই এই আলোচনার মূল লক্ষ্য। রাষ্ট্রপতি এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সার্বিক সহযোগিতা কামনা করেন। আলোচনায় তরিকত ফেডারেশন স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দেন। তারা বলেন, এ বিষয়ে আইন প্রণয়ন এখন সময়ের দাবি। পরে খেলাফত মজলিসের সাথে বৈঠক করেন রাষ্ট্রপতি। এ সময় নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন সহ 5 দফা প্রস্তাব দিয়েছে দলটি। 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলির আমন্ত্রণে দেশটিতে যান তিনি। সফরে স্বাস্থ্য, শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন, যুব ও ক্রীড়া উন্নয়ন সংক্রান্ত 3টি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়। মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। সফরে দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দেয় বাংলাদেশ। এছাড়াও দেশটির ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার এবং প্রধান বিচারপতি সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সাথে। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনাও দেয়া হয়। ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় অভিযান 10 লঞ্চের মালিক হামজালাল শেখকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। এদিকে বরগুনা জেলা প্রশাসক জানিয়েছেন, জেলায় এখনো পর্যন্ত 31 জন নিখোঁজ ব্যক্তির তথ্য জমা পড়েছে। রবিবার লঞ্চের 4 মালিক সহ 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার নৌ আদালত। মামলার অন্য আসামিরা হলেন লঞ্চের মালিক প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ এন্ড কোম্পানির শামীম আহমেদ, রাসেল আহমেদ ও ফেরদৌস হাসান রাব্বি। এই ঘটনায় 25 জনকে আসামি করে আরেকটি মামলা হয় বরগুনার আদালতেও। এদিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বরগুনার বিষখালী নদী থেকে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44 জনে। সোমবার 4র্থ দিনেও স্বজনদের লাশের খোঁজ করছেন অনেকে। উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজদের তথ্য সংগ্রহে পুলিশের পক্ষ থেকে ঝালকাঠি লঞ্চঘাট এলাকায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। এতে 41 জনের নিখোঁজের তালিকা জমা হয়েছে। অন্যদিকে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে এখন পর্যন্ত 31 জন নিখোঁজ ব্যক্তির তথ্য জমা পড়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান। দুপুর থেকে বরগুনা সদর হাসপাতালে অজ্ঞাত লাশ শনাক্ত করতে ঝালকাঠি, বরিশাল ও বরগুনার নিখোঁজদের স্বজনের নমুনা নেওয়া হয়েছে। আমরা আজকে তাদের ডিএনএ স্যাম্পল গ্রহণ করছি এবং ডিএনএ স্যাম্পলের মাধ্যমে যদি কোনো লাশ শনাক্ত অর্থাৎ কোনো যারা আমাদের কবর দিচ্ছে তাদের শনাক্ত হন, তাহলে আমরা তাদের স্বজনদেরকে কবরটি বুঝিয়ে দেবো। এই প্রসেসটা আমাদের অব্যাহত থাকবে
আমরা এখন আহ্বান করছি যে যাদের স্বজন এখনও নিখোঁজ রয়েছেন তারা যেন দ্রুত আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করে তাদেরকে তথ্য লিপিবদ্ধ করুন এবং আমরা তাদের ডিএনএ টেস্টের ব্যবস্থা করব। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ অভিযান 10-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 44 জনের প্রাণহানি হয়। এই ঘটনায় দগ্ধদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চাঁদার 50,000 টাকা না দেওয়ার শোধ মেটানো হয়েছে কক্সবাজারের দল বেঁধে পর্যটক নারীকে ধর্ষণ করে। গ্যাংটির মূল হোতা আশিককে গ্রেফতারের পর এমন তথ্য দিয়েছে র্যাব। চাঁদাবাজি, জবরদখল ও পর্যটকদের ব্ল্যাকমেইলই আশিকের পেশা বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমোইন। 22 ডিসেম্বর রাতে কক্সবাজারের জিয়া গেস্ট ইন হোটেলে স্বামী সন্তানকে জিম্মি করে এক পর্যটককে ধর্ষণ করে কয়েক বখাটে। পরদিন হোটেল ম্যানেজারকে গ্রেফতার করে র্যাব। এরপর একে 3 জনকে গ্রেফতার করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় ঘটনার মূল হোতা আশিকুল ইসলাম ওরফে টর্নেডো আশিক। কক্সবাজারে আত্মগোপনে থাকার পর শনিবার রাতে পটুয়াখালীর উদ্দেশ্যে বাসে চড়ে আশিক। পরদিন রাতে মাদারীপুর বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এ নিয়ে সংবাদ সম্মেলন করে র্যাব। 50,000 টাকা চাঁদা দাবি করেছিল। ভিকটিম এবং তার স্বামী চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর ফলে 22 তারিখে সন্ধ্যার দিকে লাবণী বিচ এরিয়া থেকে ভিকটিমের স্বামী এবং সন্তানের সামনে থেকে তাকে সিএনজিতে করে অপহরণ করা হয়। পরবর্তীতে এই গ্রেফতারকৃত আশিক তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করে তাকে হোটেলের রুমে আটকে রেখে তার স্বামীর কাছে, ভিকটিমের স্বামীর কাছে মুক্তিপণ হিসেবে অর্থ দাবি করে। র্যাব জানায় গেল 1 দশকে কক্সবাজারে অপরাধের অভয়ারণ্য গড়ে তুলেছে এই টর্নেডো আশিক। 30 থেকে 35 জনকে নিয়ে তার রয়েছে একটি গ্যাং। কক্সবাজারে হোটেল ম্যানেজারদের সহায়তায় পর্যটকদের ব্ল্যাকমেল করে আসছে চক্রটি। 1 ডজন মামলা রয়েছে আশিকের বিরুদ্ধে। জেলও খেটেছে কয়েকবার। সে এই পর্যন্ত 5 বার পুলিশের কাছে আটক হয়েছিল এবং সে বিভিন্ন মেয়াদে, সে দীর্ঘমেয়াদে সে কারাভোগ করেছে। সে ও তার এই সিন্ডিকেট পর্যটন এলাকায় চুরি, ছিনতাই, অপহরণ, জিম্মি, চাঁদাবাজি, জবরদখল, ডাকাতি ও মাদক ব্যবসা সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপেও লিপ্ত ছিল। আশিক সরাসরি কোনো রাজনৈতিক দলে জড়িত না থাকলেও ছদ্মবেশে আশ্রয় নেয় বিভিন্ন দলে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অনেক আশা নিয়ে শুরু হলো বাস রুট রেশনালাইজেশনে চালু হওয়া ঢাকা নগর পরিবহনে যাত্রী কম। এখনও অনেকেই জানেন না এই সার্ভিসটি সম্পর্কে। সেবার মানে যাত্রীরা সন্তুষ্টি জানিয়ে তা ধরে রাখার পরামর্শ যাত্রীদের। নিয়মিত তদারকির অভাবে এই সুন্দর উদ্যোগটি যেন ভেস্তে না যায় সতর্ক করেছেন পরিবহন বিশেষজ্ঞরা। কেরানীগঞ্জের ঘাটারচর প্রথম কাউন্টারে যাত্রীর জন্য অপেক্ষা ঢাকা নগর পরিবহনের। গুছানো পরিপাটি একটি আয়োজন। টিকিট কিনে হেলপারকে দেখিয়ে বাসে চড়ছেন যাত্রীরা। 50টি বাস নিয়ে যাত্রা শুরু করলেও এই আয়োজনে পর্যায়ক্রমে যুক্ত হবে আরও পরিবহন। যাত্রী কম থাকলেও সেবার মানে কমতি নেই। ড্রাইভার হেলপারদের আচরণে ইতিবাচক পরিবর্তন দেখছেন যাত্রীরাও। আজকে তো আমি প্রথম যাচ্ছি, মনে হইতেছে ভালোই হবে, যদি কন্টিনিউ ধরে রাখতে পারে অনেক সুবিধা পাওয়া যাবে। গতকালও আমি উঠেছি, গতকালও বেশ ভালোই মনে হয়েছে। আজকে সেকেন্ড টাইম যাচ্ছি। পাই টু পাই একটা হিসাব করে মানুষ ভাড়াটা দিবে, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এখন আর কোনো ঝগড়াঝাটি হবে না ভাড়া নিয়ে। এরপর শঙ্কর কাউন্টারেও দেখা যায় যাত্রীদের আনাগোনা। ই টিকেটিংয়ের কারণে ভাড়া নিয়ে হয়রানির সুযোগ নেই। এই ধারাবাহিকতা ধরে রাখা গেলে দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমার আশা যাত্রীদের। বাসে জায়গা হয় না, উঠতে পারি না, তো এখন একটা সুন্দর সিস্টেম হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। এখানে কেউ টিকিট ছাড়া আসতেছে না, ঠিক আছে, যার যতগুলো মানে সিট আছে তত টিকিট দিচ্ছে। অন্য অন্য বাসে যেমন গুলিস্তান পর্যন্ত 20 টাকা ভাড়া, এটাতে বলতেছে 16 টাকা। ভাড়ার বিষয়টা এটা ভাড়াটা আছে। এই পথে চলাচল করে আরও অনেক কোম্পানির বাস। সেখানে আগের মতোই স্টপেজগুলোতে একটি বাসের আরেকটিকে আটকে দিয়ে যাত্রী তোলার প্রতিযোগিতা। সারাক্ষণই যানজট ও দুর্ঘটনার এই ঝুঁকি এড়াতে মাসিক বেতনে সুশৃঙ্খলভাবে বাস চালাতে চান বিভিন্ন কোম্পানির স্টাফরাও।
আমরা ওরকম বেতন এরকম পাই না গাড়ি চালায়, কথা বুঝছেন? এই প্রশাসন, রাস্তায় প্রশাসন থাকে, এদেরকে টাকা পয়সা দিতে হয়। এখানে কাউন্টার, ওরা এখানে আসবে না তো ওখান থেকেই উঠবে। এখন হচ্ছে এই সমস্যাটা, আর জায়গায় জায়গায় নামতে চায়। পাবলিক যদি সচেতন হয় তবে এই সিস্টেমটা এমনি মোটামুটি ভালো হবে। পরিবহন বিশেষজ্ঞদের বিশ্বাস, সব পরিবহনকে বাস রেশনালাইজেশনের আওতায় আনলে সড়কে ফিরবে শৃঙ্খলা, কমবে দুর্ঘটনা। চালকরা ঢাকা শহরে অন্য রাস্তার সাথে যেভাবে চালিয়েছে এবং যে যানজট এবং আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, এটার সাথে যেন আমাদের ভালো উদ্যোগটা আপনার গুলিয়ে না ফেলি, আমরা সেটাকে নিশ্চিত করতে হবে। রেগুলার মনিটরিং করতে হবে, নির্দিষ্ট জায়গায় বাস থামছে কিনা এবং যাত্রীরা ঠিকমতো উঠছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মোহাম্মদপুর শঙ্কর সায়েন্স ল্যাব, এলিফ্যান্ট রোড, শাহবাগ, গুলিস্তান, মতিঝিল হয়ে কাঁচপুর পর্যন্ত চলবে ঢাকা নগর পরিবহন। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে উন্নয়নশীল দেশের কাতারে নাম লেখানোর চূড়ান্ত সুপারিশে অনন্য উচ্চতায় বাংলাদেশের অর্থনীতি। প্রবাসী আয়ে করোনার ধাক্কা লাগলেও রেকর্ড গড়েছে রপ্তানি ও মাথাপিছু আয়। এমন অর্জন বিসর্জনের মিশ্রতায় কেটেছে অর্থনীতির সূচক। সব ছাপিয়ে আলোচনায় ছিল রাতারাতি ফুলে ফেপে ওঠা ইভ্যালি ও ধামাকার মতো ডিজিটাল ব্যবসার অস্বাভাবিক উত্থান পতন আর প্রতারণায় লাখো গ্রাহকের নিঃস্ব হবার খবর। নিত্যপণ্যের অস্বাভাবিক দরবৃদ্ধিও ভুগিয়েছে ভোক্তাদের। করোনার দুঃসময়ে ঘরে বসে কেনাকাটার অন্যতম মাধ্যম ছিল ই কমার্স। এই সুযোগে অভাবনীয় মূল্য ছাড় ও ক্যাশব্যাকের লোভনীয় অফারের ফাঁদে ফেলে 40 লাখ গ্রাহকের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেয় ইভ্যালি ও আলিশা মার্টের মতো ডজনখানেক ডিজিটাল কোম্পানি। সরকারের ব্যর্থতাও দেখেছি, আবার কিছুটা সাকসেসও দেখেছি। কিছু অনিশ্চয়তা বাদ দিলে মহামারীর মধ্যেও ভালোই কেটেছে ব্যবসা বাণিজ্য। মন্দার মধ্যেও রপ্তানি আয় বেড়েছে 25%। বাধা বিপত্তি কাটিয়ে বড় হয়েছে অর্থনীতির আকার, ছুঁয়েছে $411 বিলিয়ন মাইল ফলক। মাথাপিছু আয় 15% বেড়ে দাঁড়িয়েছে $2,554 বছরের শুরুতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আয় সন্তোষজনক থাকলেও শেষ ভাগে পড়ে ভাটার টান। রেমিটেন্স আরো কমবে আগামীতে, কাজে এটাকে আমি কোনো অস্বাভাবিক কোনো কিছু মনে করি না। পজিটিভ সাইড হচ্ছে আমাদের রপ্তানি বেড়েছে এবং ব্যাপকভাবে অর্ডার আমরা পাচ্ছি এবং অন্যান্য দেশ থেকে অর্ডার, ইভেন ভিয়েতনাম থেকেও অর্ডার আমাদের দেশে চলে আসছে। ইটস ভেরি পজিটিভ থিং। তো সব মিলিয়ে আমি বলবো যে এটা আমাদের একটা অর্জনের বছর শেষের দিকে, প্রথম দিকে একটা বিসর্জনের বছর। তবে অতিমারির মধ্যে অস্থিরতা কেবলই বেড়েছে নিত্যপণ্যের বাজারে। পেঁয়াজ মরিচের ঝাঁঝ আর ভোজ্য তেলের তেলেসমাতি চলেছে বছর জুড়ে। চালবাজি কম হয়নি চালের বাজারেও। ডিজেল কেরোসিনের 15 টাকা বাড়তি দাম উস্কে দিয়েছে মূল্যস্ফীতি। উচ্চ মূল্য আর আয় বৈষম্যের গ্যাড়াকলে পড়ে নতুন করে দারিদ্র্য সীমার নিচে চাপা পড়েছে আরও 2.5 কোটি মানুষ। ইনফ্লেশনারি প্রেশারটাকে আমাদেরকে অবশ্যই সংযত পর্যায়ে রাখতে হবে। এটা বর্তমানে সরকারের যে তথ্য দিচ্ছে তার সাথে আমাদের যে লোকজনের মানে সাধারণ মানুষের যে পারসেপশন সেটা তো অনেক ফারাক। 6 লাখ কোটি টাকার বড়সড় বাজেটেও জাগানো যায়নি আশা। চাঙ্গা শেয়ার বাজারের সূচক 7,000-এর মাইলফলক ছাড়ালেও বছর শেষে দরপতন হয় বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসির মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে। আয় ভালো হলেও এনবিআর যেতে পারেনি টার্গেটের ধারে কাছেও। 5 মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 13,000 কোটি টাকা। তবে বড় পাওয়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ক্ষণে বাংলাদেশকে দেয়া উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ। এগুলো আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে অর্থনীতি মোটামুটি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, ওমিক্রনের চোখ রাঙানি প্রকট না হলে ঘুরে দাঁড়ানো অর্থনীতি সম্প্রসারণ হবে ব্যাপকভাবে। খুলে যাবে সম্ভাবনার দ্বার। নতুন সেই ভোরের প্রতীক্ষায় লাল সবুজের বাংলাদেশ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এবারও রমজানে বাংলা ভিশনে প্রচারিত হবে ইসলামী রিয়েলিটি শো পুষ্টি পবিত্র কোরআনের আলো 2022। 14তম সে আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, নির্মাণ শৈলী, অনুষ্ঠানের গুণমান সব মিলিয়ে এবারের আয়োজন ছাপিয়ে যাবে আগের সবগুলোকে। পুষ্টি পবিত্র কোরআনের আলো এবারে আসরের সূচনা করা হয় গত আসরের চ্যাম্পিয়ন আদনান আর রশিদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে পরে প্রোগ্রামে মূল্যায়ন করেন
আমন্ত্রিত অতিথি ও অভিভাবকরা। বিচারকরা বলছেন, পুষ্টি পবিত্র কোরআনের আলো সারা দেশ থেকে তুলে আনছে মেধাবী সব শিক্ষার্থীদের। দুইটা উদ্দেশ্য ছিল আমাদের এই অনুষ্ঠান শুরু করার। এক হলো হাফেজদের তেলাওয়াতের মান অনেক উন্নত করা। আমরা আরেকটা জিনিস চেয়েছিলাম যে সাধারণ মানুষও যেন কোরআন অন্তত বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখে। এটার একটা প্রভাব পড়বে যাতে সাধারণ মানুষও কোরআন বিশুদ্ধ করে যেন তেলাওয়াত করতে পারে। আজকে এটার শুভ উদ্বোধন হলো। আপনারা দোয়া করবেন, অংশগ্রহণ করবেন এবং আপনারা বাংলা ভিশনের এই কোরআন, পবিত্র কোরআনের উপর যে আস্থা রেখেছেন, অর্থাৎ এটি কারো প্রতি সামান্যতম স্বজনপ্রীতি করে না। প্রোগ্রামের মান নেই, কখনো আপোষ করে না বাংলা ভিশন, বলেন অনুষ্ঠান বিভাগের প্রধান। এবার আমরা শুরু করতে যাচ্ছি, যদি সব ঠিক থাকে ইনশাল্লাহ এবছর রমজানেও 5টা 20 মিনিটে বাংলা ভিশনের পর্দায় আপনারা এই 14 বারের মতন এই আয়োজনটি দেখতে পাবেন। পুষ্টি পবিত্র কোরআনের আলো 2021-এর বিজয়ীদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী 30 জন প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় চেক। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাক চাপায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন। সোমবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, তারাকান্দি যমুনা সার কারখানা থেকে সার নিয়ে ট্রাক রৌমারী যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বসত ঘরে ঢুকে পড়ে। এ সময় ট্রাক চাপায় ঘরে ঘুমিয়ে থাকা জয়নাল আবেদিন ও তার স্ত্রী হাসিনা বেগম ঘটনাস্থলেই মারা যান। অল্পের জন্য বেঁচে যায় তাদের 2 সন্তান। জব্দ করা হয়েছে ট্রাকটি। পলাতক রয়েছে ট্রাক চালক। বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। বর্ষিয়ান এই রাজনীতিবিদ কিডনি, হৃদরোগ সহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জয়নাল হাজারী 1984 সাল থেকে 2004 সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী 2 আসন থেকে 3 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। তবে সংসদ সদস্য হিসেবে তার শেষ মেয়াদে বিভিন্ন বিতর্কে জড়ান জয়নাল হাজারী। দল থেকে বহিষ্কৃত হন 2004 সালে। এরপর দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি। 2019 সালের 5 নভেম্বর তাকে আবারও আওয়ামী লীগের উপদেষ্টা করা হয়। মানবাধিকার রক্ষায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। সকালে সিরডাপ মিলনায়তনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইন্ডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন করে কথা বলেন তিনি। বাংলাদেশের জিডিপি উন্নয়নে দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান জানান তিনি। সাম্য, স্বাধীনতা ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় রাষ্ট্রকেই প্রধান ভূমিকা পালন করতে হবে। অধিকার নিয়ে যারা কাজ করছে তারাই অধিকার লঙ্ঘন করছে বলেও সতর্ক করে দেন বক্তারা। সংগঠনকে ব্যবহার করে কেউ যেন অপকর্ম করতে না পারে সেদিকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে শিশু কিডনি রোগীর সংখ্যা। বর্তমানে প্রায় 50 লাখ শিশু এতে ভুগছে, যাদের বেশিরভাগের বয়স 10 বছরের কম। বিশেষজ্ঞরা বলছেন, বছরে নতুন করে আক্রান্ত হচ্ছে 7% শিশু। এর কিছু জন্মগত হলেও অধিকাংশ শিশুরই কিডনি রোগের কারণ অজানা। তবে সঠিক সময়ে রোগ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা দিলে আক্রান্ত শিশুকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব বলে জানিয়েছেন শিশু নেফ্রোলজি বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজের রিপোর্টে দেখুন বিস্তারিত। মাহিদ মিরপুর মণিপুর স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী। মাত্র 18 মাস বয়সেই তার শরীরে বাসা বাঁধে কিডনির অসুখ। এতদিন খাবার ওষুধে চিকিৎসা চললেও এখন একমাত্র উপায় ডায়ালাইসিস। সংকটাপন্ন এই শিশুটির দিন কাটছে এখন এসএসসি পরীক্ষার অনিশ্চয়তা নিয়ে। প্রথম আমার কোনো কষ্ট হতো না, যখন মুখে ওষুধ খাইতাম স্বাভাবিকভাবে স্কুলে আসা যাওয়া সব কিছুই করতে পারতাম। কিন্তু ইদানিং একদিন দেখা ডায়ালাইসিস মিস হইলে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ওর শরীরটা ফুলে যেত, প্রস্রাব কমে যেত, হঠাৎ প্রেশার বেড়ে যাওয়ার পরে আবার দেখা গেল ওর থাইরয়েডের সমস্যা, এমনিতে আস্তে আস্তে এরকম হয়ে গেল আর কি। শিশু হাসপাতালের পাশের বেডেই চিকিৎসা চলছে তাসফিয়ার। ছোট্ট মেয়েটির শরীরে 4 বছরে 600-র বেশি ডায়ালাইসিসেও মিলছে না আশার আলো। আমরা ভাবছি বাচ্চাদের বারবার প্রস্রাব করে, এটা নর্মাল জিনিস, কিন্তু তার এই প্রবলেমটা বুঝতেও আমাদের একটু 1-2 বছর সময় লাগে। সপ্তাহে 2 বা 3 দিন যদি ডায়ালাইসিস নিতে হয় কোনো বেবিকে, ন্যূনতম 50,000 টাকা খরচে পার মান্থ। তো আমাদের মতো ফ্যামিলির জন্য এটা সো টাফ।
তাদের মতো অনেক শিশুর এখন দুঃসহ সময় কাটছে হাসপাতালের বেডে। যাদের দুরন্ত বুনাই ভরে উঠত খেলার মাঠ, তারাই এখন বন্দী আইসিইউর 4 দেয়ালের মাঝে। আমরা সব ধরনের ডায়ালাইসিস ব্যবস্থা এখানে আছে, যেটা আপনার পেটের ডায়ালাইসিস বা পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলেন, বা রক্তের ডায়ালাইসিস বা হিমোডায়ালাইসিস বলেন, আর একটা আমরা স্লেট পদ্ধতিতে বাচ্চাদের ডায়ালাইসিস, সেটা খুব খারাপ রোগীগুলো যাদের কন্টিনিউয়াস একটা ডায়ালাইসিস সাপোর্ট লাগে, সেটা দরকার। আমাদের আরেকটা জিনিস প্লাজমাফেরেসিস, আমরা অনেক পেশেন্ট পাই যাদের রক্তটা বদলাতে হয়, তো এই মেশিনটা আমাদের নাই, আমরা হয়তো মাঝে মাঝে ভাড়া করে আনতে হয় আমাদেরকে, এটা অনেক খরচ পড়ে যায় বা পেশেন্টদের জন্য। ফ্রি বিছানা, যেটা দিয়ে আমরা ডিফিকাল্টি ফেস করছি। স্বতঃস্ফূর্তভাবে সবাই এগিয়ে আসলে আমরা নাম্বার অফ পেশেন্ট সার্ভিস আরও বাড়াতে পারতাম, আরও অনেক রোগীকে আমরা হয়তো সুস্থ করতে পারতাম। শিশু কিডনি বিশেষজ্ঞরা জানিয়েছেন হাসপাতালে যাওয়া প্রতি 20 জন শিশুর 1 জন কিডনির রোগী। ইউরোপ আমেরিকার তুলনায় এই হার দেশে কয়েক গুণ বেশি। বাচ্চা এই দেশে টোটাল পপুলেশনের 42%, তার মধ্যে 6.6% কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। সবচেয়ে ওয়ারিসাম যেটা হচ্ছে, মানে যে ওয়ার্স্ট পসিবল আউটকাম সেটা হচ্ছে সেটা সিকেডি, ক্রনিক দীর্ঘমেয়াদী কিডনি বিকল, যাদের ট্রান্সপ্লান্ট লাগবে। পেট ও মুখ ফোলার মতো উপসর্গে অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইউরিন ইনফেকশন যখনই মনে হচ্ছে একটুখানি প্রস্রাব ঘন ঘন করছে, লাল লাল করছে, একটু জ্বর আসছে, ঠান্ডা কাশি ছাড়া জ্বর, তাহলে ওটা চিকিৎসা করে নিব। বারবার আমি এটাকে অ্যালাউ করবো না। অনেকগুলির কারণ আননোন, কারণগুলি আমেরিকাতে ইউরোপে যায়, এখানেও তা। সুতরাং ওইটা আমি প্রাথমিক স্টেজে ব্যবস্থা নেব। দীর্ঘমেয়াদে রোগীর ট্রান্সপ্লান্ট সহজ করতে কিডনি দানে সক্ষমদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একটা কিডনি কেউ দান করলে কোনো অসুবিধা হবে তেমন কোনো রেকর্ড নেই। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খালেদা জিয়ার বিষয়ে আইনি মতামত সহ আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছেন আইনমন্ত্রী। সরকার উৎখাতের লক্ষ্যে বিদেশে পাঠাতে চায় বিএনপি, দাবি শেখ সেলিমের। অসুস্থ বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আইন নয়, সরকারি প্রধান বাধা, অভিযোগ বিএনপি নেতাদের। প্রতিহিংসা থেকে আটকে রাখার অভিযোগ। ঝালকাঠিতে আগুনে পোড়া লঞ্চের মালিক হামজালাল শেখ কেরানীগঞ্জে গ্রেফতার। বরগুনা 31 ও ঝালকাঠিতে 41 জন নিখোঁজের তথ্য জমা পড়েছে। কক্সবাজারে ধর্ষণের শিকার নারীর কাছে 50,000 টাকা চাঁদা দাবি করেছিল আশিক গ্যাং। চাঁদাবাজি, জবরদখল ও ব্ল্যাকমেইলই তাদের পেশা, জানিয়েছে র্যাব। বিপিএল প্লেয়ার ড্রাফটে পছন্দের ক্রিকেটারদের দলে নিল 6 ফ্র্যাঞ্চাইজি। মাহমুদুল্লাহ, তামিম ও মাশরাফিকে নিয়ে বড় চমক ঢাকার। সাকিবের বরিশালে, ক্রিস গেইল। দর্শকের ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।